তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেখানে আপনারা সদর্থকভাবে সেইভাবে অংশগ্রহণ করছেন না, তার প্রশিক্ষণের ব্যবস্থা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি না। এটা যদি করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অনিবার্যভাবে ঘোরতর সংকট ঘনিয়ে আসবে। তখন আমাদের তদানীন্তন অধ্যক্ষ মহারাজ পূজনীয় সুবরানন্দজি আমাদের দিক থেকে বোঝানোর চেষ্টা করেছিলেন অনেকগুলো কনস্ট্রেইন্ট রয়েছে, অনেকগুলো শর্ত আমাদের পালন করতে হয়, তার মধ্য দিয়ে সীমাবদ্ধতার মধ্য দিয়ে সব সময় চাইলেও করা সম্ভব হয়ে ওঠে না। আমরা খুব সৌভাগ্যবান, বিগত কয়েক বছর ধরে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস IAS বা WBCS এর কোচিংয়ের জন্য নিজের নিজের আঙ্গিকে নিজেদের মতো করে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয়েছে। আজকে আমাদের মহাবিদ্যালয়ের প্লেসমেন্ট সেলের উদ্যোগে যে অ্যাওয়ারনেস সেমিনার WBCS মেইল ইজি গ্রুপের সঙ্গে যৌথভাবে আয়োজিত হয়েছে, সেটা তারই অঙ্গ। আমরা খুব আনন্দিত। WBCS মেইল ইজি গ্রুপ, সেখান থেকে শ্রী সৌম্য মুখোপাধ্যায়, ডক্টর কমলেশ মণ্ডল, শ্রী অমর্ত্য দেবনাথ, এরা আমাদের সঙ্গে রয়েছেন। তারা কিভাবে WBCS পরীক্ষায় এক্সিকিউটিভ লেভেলে, সেখানে তার যে বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন পেপার রয়েছে, তাতে কি করে আমরা প্রস্তুতি নিতে পারি, অল্প সময়ে সাফল্য অর্জন করা যায় কিভাবে, সেই সব নিয়ে আলোকপাত করবেন। এবং যদি সব কিছু আমাদের পরিকল্পনা মাফিক অগ্রসর হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই গ্রুপের সঙ্গে আমরা একটি টাই আপের দিকে এগিয়ে যেতে পারি, প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতে পারি। ছাত্রদের কাছে আমাদের বলা, এটা এই সেশন যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়, তোমাদের দিক থেকে যেমন যেমন প্রশ্ন আসে নির্দ্বিধায় আমাদের বক্তাদের কাছে করতে পারবে এবং তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। আমি এই অনুষ্ঠান সার্থক রূপদান করার জন্যে আমাদের মানুষরা রয়েছেন ব্রহ্মাণ্ড ভবনে হস্টেল সুপারভাইজার, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, তিনি এই অনুষ্ঠান ব্যবস্থাপনা করেছেন। সঙ্গে আছেন প্লেসমেন্ট সেলের আমাদের শুভজিৎ মহারাজ আছেন, সাগর মহারাজ আছেন, অন্যরা সকলকে আমি ব্যক্তির তরফে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। এখন শ্রী সৌম্য মুখোপাধ্যায়। গুড আফটারনুন। সামনে উপবিষ্ট প্রিন্সিপাল মহারাজ, আমার সঙ্গে আমার সিনিয়র জুনিয়র কলিগ যারা আছেন, অফিসাররা, সামনে যারা সন্ন্যাসী এবং আমার ভাইরা রয়েছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই প্রথমেই। তো মহারাজ আজকে আমন্ত্রণ করেছেন WBCS নিয়ে কিছু বলার জন্য, আমরা খুবই আনন্দিত এবং উনি এই সুযোগ আমাদের দিয়েছেন সেই জন্য। তো বক্তব্য শুরুর প্রথমেই আমি বলবো যে তোমরা এমন একটা ইনস্টিটিউশনে আজকে আছো, যে ইনস্টিটিউশনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল, এবং মানে বলা যেতে পারে যে এটা মানে একটা গর্বের বিষয় যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কিছু বলতে পারছি। তার কারণ WBCS এর মতন চাকরিতে এই তোমাদের মতন ছেলেদেরই কিন্তু চাই। তোমরা ম্যাক্সিমামই হয়তো এখানে কোন ক্লাসের আছে, সব 11-12 কি তার বেশি কেউ আছে কি? UG, রাইট? হ্যাঁ, কলেজ স্টুডেন্টরা যারা আছে, তো খুবই ভালো কথা। এখন যে মূল ব্যাপার WBCS, এইটা সম্বন্ধে কারোর কোনো আইডিয়া আছে কি? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা তার পরীক্ষা কিভাবে হয় না হয়, কারোর কোনো আইডিয়া আছে? জাস্ট আইডিয়া থাকলে একটু হাত তুলবেন, আমি তাদের বুঝতে পেরে যাব। কারোর কোনো আইডিয়া থাকলে পাস করার পর কি ভিডিও? দারুণ দারুণ, মোটামুটি অ্যাওয়ারনেস কিন্তু আছে, দারুণ। তো আজকে তোমাদের সামনে, আপনাদের সামনে বলার জন্য আমি, মহারাজ তো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন, সৌম্য মুখার্জি আছি, ডেপুটি কমিশনার অফ স্ট্যাম্প রেভিনিউ, এবং আমার সঙ্গে আছেন আমার ঠিক পাশেই শ্রী অমর্ত্য দেবনাথ, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর আছেন আরামবাগ সাব ডিভিশনে পোস্টেড, এবং একদম বাঁদিকে বসে আছেন ডক্টর কমলেশ মণ্ডল, উনি
এখন মার্কেটিং ম্যানেজার, উনিও ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এবং মার্কেটিং ম্যানেজার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কিসের জায়গা, WSIDC, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবার উনি কদিনের মধ্যে হয়তো SDO, তোমাদের SDO ডিউ হয়ে গেছে বোধ হয় নাকি? যাক, এবার কথা হচ্ছে যে তোমরা জেনে গেছো যে WBCS পরীক্ষা দিয়ে এই BDO বা এই ধরনের অফিসাররা তৈরি হয়। আজকে আমাদের এই আলোচনা সভাটার উদ্দেশ্য হচ্ছে একটু অ্যাওয়ার্ড করে দেওয়া যে WBCS পরীক্ষাটা কি, কিভাবে হয়, এই পরীক্ষায় বসতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে, কিভাবে প্রিপারেশন নেবে। তো মোটামুটি আমি প্রথম দিকটা একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, তারপরে পরপর আমার বক্তারা, আমার সঙ্গে যারা অফিসাররা এসেছেন তারাও পরপর তাদের বক্তব্য পেশ করবেন। তো সর্বপ্রথমে জানতে হবে যে এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটা কি বা কিভাবে নেওয়া হয়। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটা কনস্টিটিউশনাল বডি, সেটা দায়িত্বে আছে এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য। অন্যান্য অনেক পরীক্ষার সাথে WBCS এর পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকেন এবং তাদের কাজ হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের রেকমেন্ড করা যে এনারা এই পরীক্ষা বা এই চাকরির জন্য উপযুক্ত। ওনাদের কাজ ওইটুকুনি, চাকরি দেওয়ার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, তা ওনারা হচ্ছেন রেকমেন্ডিং অথরিটি। তো এই রেকমেন্ড করার জন্য ওনারা কিছু পদ্ধতি, কিছু পরীক্ষা নিয়ে থাকেন, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অন্যতম। এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাতে ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে অন্যান্য রাজ্যের মতনই একটা মিনিমাম ক্রাইটেরিয়া রেখেছেন যে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু এই পরীক্ষা দিতে পারে। আগে একটা সময় ছিল, আজ থেকে হয়তো 14 সালের আগে অবধি, 2014 আগে অবধি প্রবাবলি, যে লাস্ট ইয়ারে যারা আছে, থার্ড ইয়ারে হয়তো গ্র্যাজুয়েশনে পড়ছে বা বিটেক যারা করছে হয়তো ফোর্থ ইয়ারে 8th সেমিস্টারে আছে, তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারত। গত 4-5 বছর ধরে সেটা হয় না। যাদের একমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারাই কিন্তু পরীক্ষাটা দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে প্রিপারেশনটা একদম গ্র্যাজুয়েশনের পর থেকেই শুরু করবে, তা নয়। গ্র্যাজুয়েশনের সময় থেকেই প্রিপারেশন শুরু করে দেওয়া যেতেই পারে। এবার এই পরীক্ষাটার যে মিনিমাম এজ সেটা দুরকম। একটা হচ্ছে, তোমরা জানো যে গ্রুপ A তে কি কি সার্ভিস আছে। গ্রুপ A তে সার্ভিসগুলো হচ্ছে ধরো BDO, যেটা তুমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর যেটা বলা হচ্ছে, DMDC, ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ, যেটা অ্যাকচুয়ালি নোমেনক্লেচার ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল তোমার ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিস, এগুলো কিছু সার্ভিস রয়েছে। আর গ্রুপ B তে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, B ফর বোম্বে, B তে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। আর C আর D তে আরো কিছু পোস্ট রয়েছে। এবার বয়সের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে একমাত্র গ্রুপ B যারা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে, যারা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়ে ঢুকবেন চাকরিতে, চাকরি জীবনের শুরুতেই, তাদের ক্ষেত্রে মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 20 বছর বয়স। তারা যদি 20 বছর হয়ে যায় তাহলে কিন্তু তারা পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। সঙ্গে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও লাগবে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। এবার কোন তারিখে 20 বছর হতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। নিয়মটা হচ্ছে যে বছরের পরীক্ষা সেই বছরের 1 জানুয়ারি 20 বছর হতে হবে। সেই বছরের 1 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট, অর্থাৎ সেই বছরের 1 জানুয়ারিতে তুমি যদি, যে পরীক্ষার্থী সে যদি 20 বছর হয়ে যান তাহলে সে পরীক্ষা দিতে পারবে। আর গ্রুপ A, C, D এই তিনটের জন্য মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 21 বছর। তো এই মিনিমাম এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল ক্রাইটেরিয়া যদি সে ফুলফিল করে তাহলে কিন্তু সে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল। এবার পরীক্ষা দিতে গেলে কি করতে হবে, কি কি সাবজেক্ট আছে, কি আছে, খুব সিম্পল ভাবে আমি যদি বলি, পরীক্ষাটা 3টে পার্টে হয়। ফার্স্ট পার্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। আমরা প্রথমে একটু বলে নেবো, বলে নেওয়ার পরে অবশ্যই ইন্টারেক্টিভ পার্টটা করবো। তো তার আগে আমি একটু বলে নিই আগে। সেটা হচ্ছে, কারণ কয়েকজন দেখছি একটু হাত তুলছে পেছন দিক থেকে, অসুবিধা নেই। তো প্রথম পার্টটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এটা একটা স্ক্রিনিং টেস্ট। আগে প্রিলিমিনারি এক্সাম ছিল না, 1998 সালের আগে প্রিলিমিনারি এক্সাম বলে কিছু ছিল না। তখন যারা পরীক্ষা দিত, মেইন এক্সাম পরীক্ষা দিত রিটেন, এবং তারপরে ইন্টারভিউ হয়ে বেরিয়ে আসতো।
কিন্তু 1998-99 থেকে নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে অ্যাসপিরেন্টস অনেক বেড়ে গেল, তার জন্য ওনারা করলেন কি একটা স্ক্রিনিং টেস্ট চালু করলেন, যেমন জয়েন্ট ফান্ড ইত্যাদিতে, যাই হোক স্ক্রিনিং টেস্ট চালু করলেন। এই স্ক্রিনিং টেস্টে দেওয়ার পর যারা পাস করবে তাদের মেন পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এবার স্ক্রিনিং টেস্টে কি আছে? স্ক্রিনিং টেস্টে 7-8 রকমের সাবজেক্ট রয়েছে। কি কি আছে? যেমন ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল সব মিলিয়ে আছে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইংলিশ, ম্যাথস, রিজনিং, সবকটাই মোটামুটি 200 নম্বরের একটা পরীক্ষা হয়। 200 নম্বরের পরীক্ষা হয় এবং এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্যাটার্নে হয়। একটা কোয়েশ্চেনের 4টে উত্তর থাকে, সেই 4টের মধ্যে একটি সঠিক হয়, সেটিকে উত্তর দিতে হয়, সেটিকে ঠিক করতে হয়। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের 200-র মধ্যে বাছাই করে প্রথম দিক থেকে ওনারা যতজন নেবেন, এবার যেমন 3884 জন নিয়েছেন মেনের জন্য, কোনোবার 10,000 নিয়েছেন, কোনোবার 15,000 নিয়েছেন, যখন যেমন ভ্যাকেন্সি থাকে তখন এরকম নিতে পারবেন। এই প্রিলিমিনারি পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু অবিশ্বাস্য লাগলেও সত্যি, সেটা হচ্ছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা তো সবাই মাধ্যমিক দিয়ে এসেছি। এই বই, কি বই পড়ি জানো তো? দেখবে অনেকেই সেই সাঁতরার টিয়া পাখির ছবি দেওয়া বইটা আছে, ওইটা হচ্ছে সিলেবাসের পার্ট। ঠিক আছে, তারপর দেবাশিস মৌলিকের ভূগোল বই, সেটাও পড়তে হবে। প্রফেসর জীবন মুখার্জির ইতিহাস বই, সেটাও পড়তে হবে। একদম বেসিক মাধ্যমিকের বই। এইটা পড়লে প্রিলিমিনারি কিন্তু সিলেবাস অনেকটা কমপ্লিট হয়ে যায়। প্রিলিমিনারি তো পাস হবে এবার আস্তে আস্তে। প্রিলিমিনারির পরে আমাকে কি করতে হবে? একটা পার্ট বাদ থাকে, যেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি খুব মেজরভাবে কভার করা থাকে না 9-10 অব্দি। তো যাই হোক, তো ওটাকে একটু আলাদা করে একটু পড়াশোনা করার ব্যাপার থাকে। এবার প্রিলিমিনারি যারা পাস করলেন তাদের মেন এক্সামে বসতে হয়। মেন এক্সামটা প্রিলিমিনারি পরীক্ষার মোটামুটি 4-5 মাস 6 মাস বাদে মেন এক্সাম হয়, 4 মাস কি 5 মাস বাদে হয়। যেমন এবার যেমন মে মাসের বোধহয় 20, 21, 22 তারিখ 24 তারিখ নাগাদ মেন এক্সাম রয়েছে। এইবার মেন এক্সামে হচ্ছে কি কি থাকে? মেন এক্সামে থাকে হচ্ছে 2টো ল্যাঙ্গুয়েজ পেপার থাকে। ঠিক আছে, যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা নিয়েছিলাম। কারণ যদি হিন্দি থাকে সে হিন্দি নিতে পারে, নেপালি নিতে পারে। আর একটা ইংলিশ সবাইকেই নিতে হবে, বাংলা এবং ইংলিশ। এছাড়া এগুলো ডেসক্রিপটিভ। মজার কথা হচ্ছে এগুলো কিন্তু সাহিত্য নয়, এগুলো হচ্ছে তোমাদের, এগুলো ভাষা। অর্থাৎ কি থাকে? লেটার রাইটিং, প্রেসি রাইটিং, যেগুলো উচ্চ মাধ্যমিকে থাকে অনেক সময় বা অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেও থাকে। লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এই জিনিসগুলো খুব আহামরি কিছু নয়, কিন্তু একটু প্র্যাকটিস করলে জিনিসটা কিন্তু ভালো স্কোর করা যায়। বাংলা ইংরেজি ছাড়া আরো 4টে সাবজেক্টে সকলকে পরীক্ষা দিতে হবে, 4টে পেপারে রাদার। যেমন ইতিহাস ভূগোল একটা পেপার, সায়েন্স, এনভায়রনমেন্ট, ইকোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই যে মিসাইল ছাড়া হচ্ছে, স্পেসে যাচ্ছে, এগুলো নিয়ে একটা পেপার। একটা পেপার হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ভারতের সংবিধান এবং ইকোনমি, এই দুটো নিয়ে একটা পেপার। এবং লাস্ট পেপার হচ্ছে ম্যাথস অ্যান্ড রিজনিং। অর্থাৎ এই 6টা পেপারের উপরে সকলকে পরীক্ষা দিতে হবে। তাছাড়া যদি কেউ গ্রুপ এবির জন্য, যেটা বললাম এ দিয়ে বিডিও হওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড, এগুলো হওয়া যায়। এবং গ্রুপ বিতে হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একটা জায়গায় ডিএসপি অথবা কমিশনারেটে গেলে এসিপিও হয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তো এটা হওয়া যায়। তো এটার জন্য করতে হবে কি? একটা অ্যাডিশনাল সাবজেক্ট নিতে হবে, ওটাকে বলে অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্টটার 2টো পেপার পরীক্ষা দিতে হয় ডেসক্রিপটিভ প্যাটার্ন, মানে ওই সাবজেক্টিভ লিখতে হয় ওখানে, ওখানে এমসিকিউ নয়। তো এই অপশনালটা আবার মজার কথা হলো, পিএসসি কতগুলো লিস্ট, একটা লিস্টে কতগুলো সাবজেক্ট উল্লেখ করেছেন, 34-35টা সাবজেক্ট আছে, তার মধ্যে যে কোনো একটা নেওয়া যায়। এমন না যে নিজের ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট আছে ওটাই নিতে হবে, এমন কোনো মানে নেই, অন্য কোনো সাবজেক্টও নেওয়া যেতে পারে। এই সাবজেক্ট চয়েসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
মানে আমার একটা বন্ধু কিছু নিল আমি নিয়ে নিলাম, ওরকম ব্যাপারটা না, একটু বুঝে শুনে নিতে হবে, চিন্তা ভাবনা করে নিতে হবে। তো এই যে টোটাল প্রোগ্রামটা বললাম, দুটো বাংলা ইংরেজি, মাঝের কিছু এমসিকিউ পেপার এবং অপশনাল, এই টোটাল পেপারটা 4 দিনে হয়, দুটো হাফে, সকাল বিকেল করে 4 দিনে পরীক্ষা হলো, হয়ে গেল মেন পরীক্ষা। মেন পরীক্ষার পরে আসবে ইন্টারভিউ। যারা যারা মেন পরীক্ষায় পাস করবে তাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে কি, এটা কিন্তু কোনো ভাইবা পরীক্ষা নয় যে কোশ্চেন জিজ্ঞেস করে উত্তর দিলাম, 10টা কোশ্চেনে 10টা মানে 9টা পারলাম বলে 90 পেলাম, 100 পেলাম, নরম ব্যাপার নয়। এটা তোমাদের বা আপনাদের পার্সোনালিটিটা টেস্ট হয়, যে যাকে যে পরীক্ষার্থী তিনি হয়তো রিটেন এক্সামে বহু মার্কস তুলে ফেলেছেন, কিন্তু অ্যাজ অ্যান অফিসার ভিডিও হিসাবে বা অন্যান্য পদে গিয়ে গেলে ওনাকে বসালে উনি কি সাকসেসফুল হবেন বা উনি কি স্যুট করবেন ওই পদে? কারণ আলটিমেটলি এই যে চাকরির যে কথাগুলো আসছে আজকে WBCS এর, এনারা হচ্ছেন গভর্নমেন্টের মুখ, ঠিক আছে? যেমন আমার পাশে অমর্ত আছে, দিনহাটার ভিডিও ছিল, দিনহাটা 2 পাশে ডক্টর কমলেশ বসে আছে, ও জয়নগরের ভিডিও ছিল, বংশালীতেও বোধহয় ছিলেন, দুটো জায়গায় ভিডিও ছিল, এখন তো সিনিয়র হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এরা গভর্নমেন্টের মুখ, যে কোনো সুবিধা অসুবিধাতে কাকে ফোন করবে? ভিডিওকে ফোন করবে উপর মহল থেকে, কি প্রবলেম ওনারা সলভ করবেন, ওনাদের ম্যাজিস্ট্রেট ডিউটি করতে হচ্ছে। সুতরাং এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সবাই যে পড়াশোনায় ভালো হলেই যে তাদের পার্সোনালিটি সেরকম হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে পারবে সেরকম তো নয়। সেই জন্য ওই জায়গায় একটা কিন্তু 200 নম্বরের একটা ইন্টারভিউ ওনারা নেন। ওটা হয়ে যাওয়ার পর ফাইনালি যে লিস্টটা বেরোয়, সেই লিস্টের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। আপাতত পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু WBCS পরীক্ষাটা প্রত্যেক বছরই হয়, এই মাঝে কোভিডের জন্য একটু ডিলে হয়েছে, কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে। এবং যারা পাস করেন কোনো প্যানেলের ব্যাপার নেই, যে ওয়েটিং লিস্ট আপাতত কিছু নেই, যতজন রেকমেন্ড করেন প্রত্যেকেই তারা সার্ভিসে ঢোকে। ফাইনাল রেজাল্ট এবং চাকরি পাওয়ার মধ্যে দুটো ছোট ছোট টেস্ট আছে। একটা হচ্ছে মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে, যে মেডিকেলি সে ঠিকঠাক আছে কিনা, আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, যে তার পুলিশে কোনো বাজে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কোনো ক্রিমিনাল কেস আছে কিনা। এইগুলো তো স্বাভাবিক, এটা বুঝতেই পারছো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা এত গুরুত্বপূর্ণ পোস্টে এইগুলো স্বাভাবিক। তো এই হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্ন। তোমরা, আমি তুমি করেই বলে ফেললাম, তো যাই হোক, আমার ভাইয়েরা যারা এখানে আছো, তোমরা একটা সুন্দর পরিবেশে নিজেদের ছাত্র জীবনটা কাটাচ্ছ, এবং ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, একটু আগেই বললাম। তো এখানে এখন থেকেই তোমরা কিন্তু শুরু করে দাও, আস্তে আস্তে করে জিনিসগুলো পড়া শুরু করো। আমি বলবো না যে তোমাদের কলেজের পড়া অন্যান্য পড়া বাদ দিয়েও এগুলো করো, তা নয়, কিন্তু মাথার মধ্যে স্বপ্নটা বুনতে শুরু করে দাও, যে আমার আজ থেকে গ্র্যাজুয়েশন শেষ হবে, আমি যখন এরপরে বেরোবো, আমি আস্তে আস্তে কিন্তু ওই ভিডিও চেয়ারটা আমার, কদিন পরে ওই SDO চেয়ারটা আমার হবে, এবং তার জন্য আমাকে কি করতে হবে, এখন থেকে তার প্রিপারেশন নিতে হবে। আহামরি কোনো প্রিপারেশনের ব্যাপার নেই, শুরু করতে হবে জাস্ট মাধ্যমিকের, যেগুলো হয়তো এখন ভুলেও গেছো, সেই সব বইগুলো আবার তুলে নিতে হবে। তুলে নিয়ে অল্প অল্প করে পড়ে সেই জায়গাটা আমাকে একটা বেসিক জায়গাতে সব সাবজেক্টই একটা জ্ঞান নিয়ে নিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সিভিল সার্ভিসেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খবরের কাগজ পড়া, রেগুলার নিউজ পেপার। রেগুলার নিউজ পেপারটা কিন্তু প্রত্যেক দিনই পড়তে হবে, এবং এটাকে আমরা বলি স্টাডি করা, মানে জাস্ট পড়ার জন্য পড়া নয়, এটাকে স্টাডি করতে হবে। এটা একটা পড়ার সাবজেক্টের মতো, এবং সেটা যদি রেগুলার বেসিসে করা যায় অল্প একটু সময় দিয়ে, আর তোমাদের সুবিধা হচ্ছে তোমরা এমন একটা জায়গায় আছো সেখানে গ্রুপ স্টাডি করার সুযোগ রয়েছে। সেই গ্রুপ স্টাডি যদি করতে পারো, একসঙ্গে নিউজ পেপারগুলো পড়া, আলোচনা করা, টুকটাক মহারাজরা রয়েছেন তোমাদের, তাদের সাহায্য নেওয়া, তো এটা সাংঘাতিক একটা সুবিধা। তোমরা যদি সেটা করতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার নিজের অজান্তেই প্রিপারেশনটা হতে থাকবে। তারপর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তার আগে থেকে চাপটা হয়তো বাড়বে, বা তুমি প্রিপারেশনটা বাড়তে থাকবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই দেখলে যে তুমি যখন পরীক্ষা দিলে তুমি অনেকের থেকে অনেক এগিয়ে আছো, এবং তোমার ভবিষ্যতের যে স্ট্রাগলটা ওই পরীক্ষায় পাস করা ইত্যাদি কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তার বুনিয়াদটা, মানে রুডিমেন্টারি যে ওয়ার্ক, সেটা কিন্তু এখন থেকেই আস্তে আস্তে করে, যদি স্বপ্ন থাকে WBCS হবো, অফিসার হবো, তাহলে কিন্তু শুরু করে দিতে হবে। যাই হোক, মোটামুটি এটাই ইন্ট্রোডাকশন। আমি এরপরে আমার পরবর্তী বক্তা
ডক্টর কমলেশ মণ্ডলকে বলবো যে এই ডাব্লিউবিসিএস পরীক্ষা, বিশেষ করে ও যেহেতু ভেটেরিনারি ডক্টর, তো সায়েন্স টেক এবং অন্যান্য জায়গাগুলো খুবই স্ট্রং জায়গা। আর অবশ্য এদিকে আমার রমর্ত যে বসে আছে, ওকে আমি বলেছি বাংলা ইংরেজি বা এইসব ইতিহাস ভূগোল নিয়ে একটু বলতে, কিন্তু ওরা আবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করা। তো কাকে ছেড়ে কাকে বলবো, এনিওয়ে সিনিয়র ডক্টর কমলেশ মণ্ডল, ওকেই আমি বলছি তুমি পরবর্তীতে আমাদের যে ভাইদের কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সৌম্য মুখার্জি আজ বলার অপেক্ষা রাখে না, খুব পরিচিত মুখ সবার কাছেই। যখন গেটে ঢুকলাম তখন একজন আমার ভাই ও বললো, স্যার আপনাকে টিভিতে দেখেছি। আমরাও বহুদিন ধরে দেখছি ওকে, এবং খুব আইএস অফিসার, সিনিয়র আইএস অফিসার থেকে শুরু করে স্টেট বলুন, দিল্লি বলুন, সবার সঙ্গে ওর একটা এই যে সার্ভিসের জিনিস উন্নতি করা এবং সার্ভিসে কীভাবে প্রান্তিক মানুষের কাছেও সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য কীভাবে যাদের গাইড করার কেউ নেই এমন এমন জায়গা আছে, সেভাবে গাইড করে ও প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য ওর অদম্য প্রয়াস, সাধুবাদ জানাই। আর ধন্যবাদ জানাই মহারাজ, প্রিন্সিপাল মহারাজ সহ মহারাজ যারা আছেন, প্রণাম। আমার ভাই যারা আছেন আজকে, ভাইয়েরা। আমি কমলেশ মণ্ডল, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2006 ব্যাচ। আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবেশনার ছিলাম বহরমপুরে, তারপরে দুটো জেলায় ভিডিও ছিলাম, বংশীহারি দক্ষিণ দিনাজপুরে 2 বছর, এবং এই জেলার জয়নগর 2, যেটা নিমপিট আশ্রম হয়তো অনেকেই জানেন, 4 বছর ছিলাম। তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হুগলি হেডকোয়ার্টার ছিলাম 2 বছর। 4 বছর আমি রাজ্য যুব কেন্দ্রে ছিলাম, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট এসএসজি অফিসার কলকাতা, রিটার্নিং অফিসার জোড়াসাঁকো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। অ্যান্ড এবার আমার নতুন পোস্টিং হয়েছে মার্কেটিং ম্যানেজার ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা শিল্প ভবনে আছে। ছোটো ছোটো উদ্যোগ, ছোটো ছোটো শিল্প যেগুলো হয়, তার অনেকগুলো কাজ আমাদের করতে হয়। যাই হোক, অমর্ত্য আমার সঙ্গে আছে, জুনিয়র ভাই। মূলত ওভারঅল যে সিনপটিক বা সিনপসিস সৌম্য খুব ভালো হয় বলেছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশন, এই পরীক্ষাটার নামই হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যান্ড এক্সেট্রা। অর্থাৎ আমাদের বিভিন্ন গ্রুপে যে বিভিন্ন পোস্টগুলো আছে সে সম্পর্কে মোটামুটি ধারণা হয়তো আছে এখন যারা আমাদের ভাইয়েরা আছে। আমি ওই বিষয়ে যাচ্ছি না। মূলত আমাদের ও বলেছে, তবু আমি আরও একবার বলি, যেহেতু আগামী দিনে যারা আমাদের এই অ্যাসপিরেন্ট আছেন, এবং কেন ডাব্লিউবিসিএস, সবথেকে যে পরিবেশে আপনারা বড় হচ্ছেন, যেখানে মানুষ তৈরির কারিগর, একটা সিট এখানে পাওয়ার জন্য সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যে পরিমাণ কম্পিটিশান হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, যে পরিবেশে আপনারা যেভাবে মানুষ হচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের এখান থেকে প্রচুর ভালো ভালো স্কোপ আছে। হয়তো ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়েন, হায়ার সেকেন্ডারি যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়েন, তারপর রিসার্চও করতে পারেন। কিন্তু যদি আপনারা সেবা করতে চান, এখনও পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসিএস বা পরবর্তীকালে আইএএস, এটা কিন্তু বেস্ট অপশান। আপনাদের খুব দরকার, বিশেষ করে আমাদের যে কীর্তক কমিশনে যে পরীক্ষা হয়, পাবলিক সার্ভিস কমিশনে যে পরীক্ষা হয়, সেখানে মানুষের সেবায় আপনাদের খুবই প্রয়োজন। এই জন্যে আমরা বলবো, যারা এখান থেকে আপনারা চান যে ডাব্লিউবিসিএস হবেন, নিয়মিত আমরা টাইম গাইড করবো আমরা, এবং আপনারা সত্যিকারে যদি সেবা করতে চান, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস একটা অপশান হতে পারে। অ্যাপার্ট ফ্রম ইয়োর আরও ভালো স্কোপ অবশ্যই আছে। তো ডাব্লিউবিসিএস পরীক্ষা বলেছি, তখন আমি আরেকবার বলে দিই, যেহেতু একদম নতুন তোমরা আছো, তুমি বলেই বলছি, জুনিয়র ভাইরা, 3টে স্টেজে মেইনলি পরীক্ষাটা হয়। প্রিলিমিনারি বা প্রিলিমস, যেটা 200 নম্বরের পরীক্ষা হয়, বলেছি জেনারেল ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল মেন্টাল এবিলিটি, পলিটি ইকোনমি, জেনারেল সায়েন্স। এই পরীক্ষাগুলো হয় আমাদের 200 নম্বরের পরীক্ষা হয়, 8টা মূলত সাবজেক্ট থাকে। এরপরে এই পরীক্ষায় আমার কোয়ালিফাই করলে মেন্স পরীক্ষা হয়, যেটা আমার বাংলা, ইংলিশ এগুলো কম্পালসারি, এবং কিছু এমসিকিউ পেপার থাকে, জেনারেল স্টাডিজ পেপার, এবং ও বলেছে এবি জন্য অপশনাল পেপার। এই রিটেন পাস করলে বা মেন্স পরীক্ষা পাস করলে ইন্টারভিউ হয়, যেটাকে আমরা বলি পার্সোনালিটি টেস্ট। এই মূলত 3টে ধাপ আমাদের পরীক্ষা। এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়া এবং আমার
কম্পিটিটিভ এক্সামের জন্য পড়া। আমাদের এই কন্ডাক্ট করে পরীক্ষাটা একটাই বডি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আমাদের এছাড়াও আমাদের পুলিশের যে পরীক্ষাগুলো হয়, এসআই বা অন্যান্য যে সমস্ত সরকারি যে চাকরিগুলো হয়, সেখানে কিন্তু একমাত্র কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন। এখন এই পরীক্ষার ডিফারেন্সটা কি? একাডেমিক বা হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, গ্রাজুয়েশন এর সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষার ডিফারেন্স, মূল ডিফারেন্সটা কোথায়? মূল ডিফারেন্সটা হচ্ছে, আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তখন আমার ফার্স্ট র্যাঙ্কে 20 জন আসলেও আমাদের কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই। সেকেন্ড র্যাঙ্কে 30 জন আসলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ 1 থেকে 10 র্যাঙ্কে আমাদের এভারেজ দেখা যাচ্ছে 90 জন আসছে। আমাদের টার্গেট নেই, আনলিমিটেড। অর্থাৎ আমরা মার্কস যে যত পাবে আমাদের কোনো অসুবিধা নেই। সুতরাং আমাদের এটা হচ্ছে টুয়ার্ডস মার্কস গেন, আমাদের মার্কসটা আমাদের গেন করতে পারে স্টুডেন্টরা, এমনভাবে আমাদের পরীক্ষা প্যাটার্নটা তৈরি করা হয়। কিন্তু কমপ্লিট পরীক্ষা হচ্ছে আমাদের একটা, এখান থেকে একটা আমার ছাঁকতে হবে, ছাঁক নিয়ে কাজ করবে যে আমি সবাইকে নিতে পারবো না। সুতরাং আমার পরীক্ষা প্যাটার্নটা এমন করতে হবে যে ভুল হবে, কিছু ছেলে মেয়ে ঠিকঠাক করতে পারবে না। এখন সেটা কি খুব কঠিন মতোই পরীক্ষার প্যাটার্ন এবং পড়াশোনার প্যাটার্নটা শুধু একটু চেঞ্জ করে নিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, যে তোমরা এখন অনেকটাই জুনিয়র আমাদের থেকে, আমি 98 মাধ্যমিক দিয়েছি, 2000 হায়ার সেকেন্ডারি দিয়েছি। তখন আমাদের পরীক্ষার প্যাটার্নটা কী ছিল? আমাদের মার্কস ক্যারি করার জন্য মাধ্যমিকে সে লাইফ সায়েন্স আমরা কী করতাম, একটা ইয়ারের পর ইয়ারে আমরা কোশ্চেন মুখস্থ করতাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে। সালোক সংশ্লেষ কাকেই বলে? সালোক সংশ্লেষের 3টি তাৎপর্য লিখো। সালোক সংশ্লেষের সঙ্গে শ্বসনের দুটো ডিফারেন্স লিখো। আমরা সুন্দরভাবে নোট মুখস্থ করতাম বা বই থেকে মুখস্থ করতাম যে শারীরিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতি, ক্লোরোফিলের সক্রিয়তায়, মাটি থেকে সমৃদ্ধ খনিজ লবণ এবং পরিবেশ থেকে শোষিত কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় আমাদের সরকারিত খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, সেই শারীরিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ করে। আমরা এইভাবে আমরা প্যাটার্নটা করতাম এবং এটা আমরা 2 পয়েন্ট মুখস্থ করার চেষ্টা করতাম। ফিজিক্সে আমরা করতাম নিউটনস ফার্স্ট ল। আমাদের পড়ার প্যাটার্ন ছিল কি, আমার ওর মধ্যে অ্যাপ্লিকেশন বেশি পড়তো না। এখন যদি অনেকটা চেঞ্জ হয়েছে, যদিও আমি সেই সময়ের পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের ফার্স্ট ল আমাদের মুখস্থ করতে হতো, 2 পয়েন্ট লিখতে হতো, তার একটা অ্যাপ্লিকেশন লিখতে হতো, নাম্বার আমার জানতে, সেটা নাম্বার পেতাম। এখানে আমাদের মেন যে কোশ্চেনগুলো বা যে কমপ্লিট পরীক্ষার যে সায়েন্সটা আছে, প্রথমে বলি এই প্রসঙ্গে সায়েন্স আমাদের কতটা গুরুত্বপূর্ণ। সায়েন্স আমাদের যে প্রিলিমিনারি যে পরীক্ষা, যেখানে 200 নম্বরের পরীক্ষা, সেখানে 25 মার্কস সায়েন্স থাকে, জেনারেল সায়েন্স, যেটাকে আমরা বলি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। বাট রিসেন্ট আমাদের 2013-14 পরে থেকে ডাব্লিউবিসিতে একটা এমন পরিবর্তন এসছে, যেখানে সায়েন্সের এরপরে জেনারেল স্টাডিজে 200 নম্বরে এমসিকিউ আছে, যেখানে সায়েন্স, সায়েন্টিফিক টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট ইনক্লুডিং স্পেস রিসার্চ, আমাদের ডিফেন্স টেকনোলজি, অর্থাৎ সায়েন্সের যে মডিফাইড এবং সায়েন্সের যে অ্যাডভান্স স্টেজ, সেখান থেকে 200 নম্বরের কোশ্চেন পড়ে। কিছু কোশ্চেন এনভায়রনমেন্ট থাকে, আমাদের জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, বাট জিকে স্ট্যাটিস্টিকে সবসময় থাকে না। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের যে উদ্ভাবনা হচ্ছে, সায়েন্সের যে নতুন আবিষ্কার হচ্ছে, তার উপরে থাকে। অর্থাৎ 200 নম্বর যখন এমসিকিউ সায়েন্সে চলে আসছে, তখন আমরা কোনো মতেই সায়েন্সটাকে অ্যাভয়েড করতে পারি না। আর অবশ্যই এখানে এক্সপেক্ট করবো সবাই ম্যাক্সিমামই সায়েন্স। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো ম্যাক্সিমাম, ফিজিক্স, কেমিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড কী আছে একটুখানি বলা যাবে? আর্টস আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের আর্টস থেকে প্রচুর ডাব্লিউবিসি অফিসার আছে, সায়েন্স আছে। এখন আমি যে কথাটা বলছি সেটা সায়েন্সের জন্য কিছু না, জেনারেল কথা। তাহলে সায়েন্সটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। এখন সায়েন্সটা আমরা কী করে পড়বো? প্রথম কথা হচ্ছে সম্বন্ধে যে কথাটা বললাম, আমরা ওটা পড়েছি চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, যে লাইফ সায়েন্সটা আমাদের ছিল, 9-10 মিলে একটা বই হতো এবং 11-12 একই রকম বই থাকতো, একটু মডিফাইড ফর্ম। টিয়া পাখি দেওয়া থাকতো, মোটরটাতে ছবি থাকতো, ওই বই আমরা পড়েছি। আমরা সুখেন্দু মাইতির বই পড়েছি ফিজিক্সে, আমাদের ভৌত বিজ্ঞান নাম ছিল, পরবর্তীকালে মুখোপাধ্যায় এসছে, আমরা পড়েছি। আমরা এই জাতীয় বইগুলো আমরা মেনলি পড়েছি। এখানে সায়েন্সটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ভাগে ভাগ করা জেনারেল সায়েন্সের জন্য। এখন আমরা পড়বো কী করে, কীভাবে আমরা প্যাটার্নটা আমরা এগোবো? এখন থেকে যদি আমরা ডাব্লিউবিসির জন্য আমরা উদ্যোগী হই, আমরা কীভাবে পড়বো? আমাদের এখন পড়া আছে, কিন্তু গ্রাজুয়েশনে আমাদের মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে। তার বাইরে আমরা যেটুকু সময় পাবো, সেটুকু সময়ের জন্য যদি কাজে লাগিয়ে রাখতে পারি, ইন্টারেস্ট যে গ্রো করতে রাখতে পারি, আমরা যদি টার্গেট নেই যে আমি ডাব্লিউবিসিএস দেবো আফটার গ্র্যাজুয়েশন, আমার টাইমটা লস কম হবে। আমি যখন 2005-এ গ্রাজুয়েট হয়েছি, 2006-এ আমি ডাব্লিউবিসি এক্সিকিউটিভ হয়েছি। তো এবার আমাদের পড়াশোনার প্যাটার্ন কীভাবে করতে হবে? একটা জিনিস হলো,
কি ডিফারেন্সটা কি আছে। এখন আমাদের এই 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশন গেল, আমি 3টে সেন্টেন্স বলছি। প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা গেছি, কি এসছে আমাদের, কিসের জন্য প্যান্ডেমিক হয়েছে? কোভিড-19। তার মধ্যে আমাদের চলে এসছে কি, একেবারে সহযোগী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। এই যে শব্দগুলো আমি বললাম, আমার কম্পিটিটিভ পরীক্ষার ডিফারেন্সে বা ওই রেসপেক্টে পড়াশোনার ডিফারেন্সটা কেমন হবে? প্যান্ডেমিক, প্যান্ডেমিক আমরা আগে শুনেছিলাম, আগে কিন্তু কোনো প্যান্ডেমিক শুনিনি আমরা এপিডেমিক, এন্ডেমিক শুনতাম। তাহলে প্যান্ডেমিক যখন হচ্ছে, সারা বিশ্ব জুড়ে হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, তাহলে এর আর রিলেটেড শব্দগুলো কি আছে? এন্ডেমিক, এপিডেমিক। কোভিড, করোনা ভাইরাস ডিজিজ 19 সালে পাওয়া গেছে। এর সঙ্গে একটা শব্দ থাকে সার্স-কভ। সার্সটা কিন্তু আমরা অনেক আগে শুনেছিলাম, 2004-5 শুনেছিলাম, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম। এই প্রত্যেকটা জিনিস রিলেটেড। আমার এখানে প্রশ্ন হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, দেখো এখানে কিন্তু পড়াশোনা মানে কোনো সাইন্টিফিক বই এরকম পাওয়া যাবে না, কিন্তু আমাকে এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হয়। এখন প্রচুর আমাদের স্কোপ আছে নেট বা বিভিন্ন জায়গা থেকে, বা বই এরকমভাবে তৈরি হয়েছে, কম্পিটিটিভ বই। আমরা যে হ্যান্ড স্যানিটাইজার আমাদের সঙ্গে ব্যবহার করছি, কেউ কেউ বলবে কম্পোজিশন কী আছে হ্যান্ড স্যানিটাইজারে? কেউ কি দেখেছি? প্রত্যেকটা হ্যান্ড স্যানিটাইজার বোতলে লেখা থাকে কম্পোজিশন কি আছে। হ্যাঁ, ইয়েস, ইথাইল অ্যালকোহল। ইথাইল কত পার্সেন্ট ইথাইল অ্যালকোহল থাকে? এখানে 95% থাকে না। ইয়েস, 70% ইথাইল অ্যালকোহল। প্রত্যেকটা জিনিস মার্ক আছে 70% ইথাইল অ্যালকোহল। এর সঙ্গে একটা জিনিস থাকে, একেবারে ইথাইল অ্যালকোহল থাকে না। কি থাকে? একটা গ্লিসারিন থাকে। দেখ প্রত্যেকটা, আমি কিন্তু আমার বাড়িতে আছে, আমার কনসেপ্টটা, আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে ফেলতে হবে। আমি দেখি তো কী আছে এর মধ্যে। ইথাইল অ্যালকোহল লেখা আছে, প্রত্যেকটা জিনিসই লেখা আছে আমাদের চোখের সামনে। তুমি কোনো বইয়ে পাবো না। ইথাইল অ্যালকোহল থাকছে, গ্লিসারিন থাকছে। আচ্ছা, ইথাইল অ্যালকোহল 70% থাকছে, তার কাজ আছে। কারণ ইথাইল অ্যালকোহল মেন ফাংশন অফ ইথাইল অ্যালকোহল কি, যে আমার যে ভাইরাস বা প্রোটিন বা যে ব্যাকটেরিয়া, তাদের স্পাইক প্রোটিন বা আমাদের যে পিএলপি প্রোটিন, লিপিড লেয়ার প্রোটিন, যেটা তাকে কোয়াগুলেট করে দেয় বা ডিন্যাচুরেশন অফ প্রোটিন করে দেয়, করে ভাইরাসটাকে নষ্ট করে দেয়। মেনলি কারণ ডিসইনফেক্টেন্ট বা ভাইরাসটাকে ভিলসাইডাল বা ব্যাকটেরিসাইডাল হচ্ছে। এর সঙ্গে গ্লিসারিন দেওয়া থাকে, প্রত্যেকটা ইথাইল অ্যালকোহলের সঙ্গে গ্লিসারিন থাকে, খুব কম পার্সেন্টেজ। কেন থাকে গ্লিসারিনটা? আমার মাথায় গ্লিসারিন খাই কেন? আমি তো এখন আস্তে করে সায়েন্সটা জানছি এর মধ্যে গ্লিসারিনটা দিচ্ছে কেন, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে। কারণ ইথাইল অ্যালকোহলটা অ্যাকচুয়ালি ভোলাটাইল, ও তো উদ্বায়ী। ইথাইল অ্যালকোহলটা তার মানে আমাদের হাতে আমি দিলাম কিছুটা সময়, কিছু সময় পরে কিন্তু হয়তো খুব কম সময়ের মধ্যে যদি উঠে যায়, তাহলে ওর পরবর্তীকালে যে কন্ট্যাক্ট আসে সে কিন্তু ভাইরাস কাজ করছে না। কারণ গ্লিসারিনটা আমাদের রিটেনশন ক্যাপাসিটি অফ দ্য ইথাইল অ্যালকোহল কিছুটা ভোলাটাইল কমানোর জন্য আমার গ্লিসারিন দেওয়া হচ্ছে। এইটার ডিফারেন্স হচ্ছে পড়াশোনা। এই সায়েন্টিফিক জিনিসগুলো আমাকে মাথায় আনতে হবে। শুধু সায়েন্সের জন্য বলছি না আমি, কিন্তু সময়টা কথা বলে যে পেপার পড়তে হবে রোজ। পেপার পড়তে হবে না। আমি যখন WBCS প্রিপারেশন নিচ্ছিলাম 2005-এ লাস্টে, পেপারটা পড়তে ভালো লাগতাম না। আমি যেন বলতাম যে এর আগে যেন পেপার পড়ে আমি বুঝতে পারতাম না। বাংলা ভাষায় লেখা পেপার, আনন্দবাজার পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারি, কিন্তু বুঝতে পারতাম না। সব জায়গায় আমি কভার করতে পারছি না, আমি ছুঁতে পারছি না, সব জায়গায় যেতে পারছি না পেপারে। যখনই WBCS প্রিপারেশন নেবে, কেউ যদি দেখবে, আমার এই কথাটা মনে থাকবে, হয়তো পেপার পড়লে বুঝবে যে হ্যাঁ, WBCS আমাদের জন্যই মনে হয় পেপারটা তৈরি হচ্ছে। এত সুন্দর প্রিন্ট আছে। প্রথম থেকে পলিটিক্যাল খবর, কে পদত্যাগ করছে, তোমার কনস্টিটিউশনে পড়ছো, কোথায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বা কোথাও তোমার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে রয়েছে, তুমি সায়েন্সে পড়ছো। আজকে রাজ্যপালের সঙ্গে গভর্নমেন্টের সংঘাত হচ্ছে, কত নম্বর ধারায় কী করতে পারে, তুমি কনস্টিটিউশনে পড়ছো। এই মুদ্রাস্ফীতি বাড়ছে, তুমি ইকোনমিক্সে পড়ছো। প্রত্যেকটা পড়া কিন্তু কোরিলেট হয়ে যাচ্ছে। পেপারের প্রত্যেকটা অংশ কিন্তু তোমার চোখ অ্যাট্রাক্ট করবে, তোমার চোখ কিন্তু ওখান থেকে সরাতে পারবে না। যে মনে হয় এটাই মনে হয় ইম্পর্টেন্ট। এই জিনিসটা তো আমি মানে পেপারটা পড়তে মানে ভালো লাগবে। পেপারটা তুমি জানো, মনে হয় যে আগেবার পেপার পড়তাম শুধু মানে আমি পড়তে পারতাম, তাই এখন কিন্তু জানার জন্য পেপারটা পড়তে পারছি। তো আমার সায়েন্সের যে জিনিসগুলো থাকে, মেনলি আমি বলবো জেনারেল সায়েন্সের এটা মেন পোর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। 9-10-এর যে ওল্ড সিলেবাসে আমরা যেমন পড়াশোনা করেছি বা এখন যে সিলেবাস আছে, সেই সিলেবাসের সঙ্গে তোমার একটু হলেও মাধ্যমিক বললেও কিন্তু হায়ার সেকেন্ডারি বেশ কিছু পোর্শন কিন্তু চলে আসছে। কারণ যেহেতু মেন্স পোর্শনটা আসছে, ওখানে সায়েন্টিফিক
অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা স্পেস টেকনোলজি বা আমাদের ইসরো রিলেটেড যে রিসার্চগুলো হচ্ছে বা ডিফেন্স টেকনোলজি, আজ ইউক্রেন রাশিয়ার মধ্যে বিভিন্ন পাল্লা যে রেঞ্জের যে মিসাইলগুলো আছে, এই জাতীয় জিনিসগুলো কিন্তু চলে আসছে। আরেকটা জিনিস, আমরা বাইরে যখন যাই রাস্তায় তখন দেখেছি পেট্রোল পাম্পের পাশাপাশি কেউ দেখেছো, লক্ষ্য করে দেখেছো যে আমাদের অটোর জন্য একটা বিশেষ যে জায়গায় একটা গ্যাসের একটা স্টেশন আছে, দেখেছো? কি গ্যাস থাকে? সিএনজি, দ্যাট ইজ কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস। এর কম্পোজিশন, এই জাতীয় জিনিসগুলো আমাদের সায়েন্সে আসে। অর্থাৎ মেনলি আমাদের সায়েন্সটা কি আমাদের এক্সপেক্ট করে আমাদের পিএসসি, একজন ওয়েল এডুকেটেড পার্সন যার কোনো সায়েন্টিফিক ডিসিপ্লিনে সে কোনো স্টাডি করেনি, স্পেশালাইজ করেনি, তার কাছ থেকেও ডে টু ডে লাইফে যে সায়েন্সটা কাজে লাগছে, এভরিডে সায়েন্স, এভরিডেতে তার যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, তার যে এক্সপিরিয়েন্স হচ্ছে, তার যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলো সাধারণ মানুষ, ওয়েল এডুকেটেড মানুষের কাছ থেকে যে এক্সপেকটেশনটা আমাদের থাকে, সেই এক্সপেকটেশনটা রিফ্লেকশন হচ্ছে আমাদের সায়েন্সের কোশ্চেন। তাহলে সিএনজি আমার কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস, তাহলে এর মেন, এটা একটা জ্বালানি গ্যাস, তো এর মেন কম্পোজিশনটা কি? আমাদের এই 2 পয়েন্ট জিনিসগুলো আমাদের রাখতে হয়। এর মেন কম্পোজিশনটা কি? মেন কম্পোজিশন মিথেন। আবার আমাদের রান্নার গ্যাস যখন আমাদের ইউজ করা হচ্ছে, সিলিন্ডার যখন আসছে, তার আমার কি কম্পোজিশন, মেন কম্পোজিশন কি থাকছে? আইসোবিউটেন, প্রোপেন, এইগুলো থাকছে। এবার কেউ লক্ষ্য করেছে রান্নার যখন গ্যাস লিক হয় তখন একটা গন্ধ বেরোয়, ওটা কিসের গন্ধ বলতো? ওটা কিন্তু রান্নার গ্যাসের গন্ধ না। ইয়েস, ইথাইল মারক্যাপটান। ইন্ডাকশন করতেও ভালো লাগে, মানে এরা খুব ভালো জানেও তো। ইথাইল মারক্যাপটান কেন দেয় ওটা? টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। এই জায়গাগুলো আমি ধরে দিচ্ছি, এই জায়গাগুলো কোশ্চেন আছে মেনলি। তাহলে রান্নার গ্যাসের কম্পোজিশন বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, এইগুলো, কিন্তু ওখানে যে কেমিক্যালটা মেশানো হয় সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটান। সো দ্যাট গন্ধটা পাচ্ছি আমরা ইথাইল মারক্যাপটানের, যাতে করে আমার এই গন্ধটা কখনো গ্যাস লিক হয়ে পড়ে আছে, কেউ হয়তো পরবর্তীকালে গিয়ে হয়তো গ্যাস ধরাতে গেল, একটা বিস্ফোরণ ঘটে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল। টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট, এই জায়গাগুলো আমাদের, অর্থাৎ অ্যাপ্লিকেশন, ডে টু ডে লাইফে আমাদের যে অ্যাপ্লিকেশন সায়েন্সে থিওরিটা নেবে, ভালো করে থিওরিটা পড়তে হবে, সেই জিনিসটা জানতেই হবে একাডেমিক যখন পড়ছি, তার সঙ্গে আমার অ্যাপ্লিকেশন রিলেটেড জিনিসগুলো আমাদের কিন্তু মেন সায়েন্সে, ঠিক আছে? এইভাবে পড়লে কিন্তু আমাদের সফলতা আসবে। এবং অবশ্যই এটা কোনো রিনাউন্ড ইনস্টিটিউশন থেকে আমরা আশা করব বেশি করে আমাদের সার্ভিসে যারা ভাইরা আসবে, এবং আগামী দিনে আমাদের যে বেস্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের আমাদের গভর্নমেন্টের মুখ, সরকারের মুখ, যেখানে মানুষ পরিষেবা পায়, যেখানে প্রচুর মানুষ আমরা পরিষেবা দিতে পারি, প্রচুর ইম্পর্টেন্ট জায়গা। ইলেকশনের সময় আমাদের ভালো লাগে যে আমাদের যখন আমরা রিটার্নিং অফিসারে প্লে করি, যে তোমার যখন রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অনেকটা বাড়ে, তখন কিন্তু ভালো লাগে আমাদের, ঠিক আছে? ধন্যবাদ। এইভাবে আমাদের সায়েন্সটা পড়তে হবে। এবং মেন্সে আরেকটু বলে দেয়, মেন সায়েন্সের 200 নম্বরে, ওখানে আমাদের জেনারেল সায়েন্সের সঙ্গে সঙ্গে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপরে অনেক কোশ্চেন আসে। সেখানে আমাদের পড়ার প্যাটার্নটা আরেকটু চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়? খুব সিম্পল কোশ্চেন যখন আসবে না, সে আমার তখন স্টেটমেন্ট দিয়ে দিল যে ইথাইল মারক্যাপটান আমার অ্যাজ এ রান্নার গ্যাস ব্যবহার করা হয়, আমার সিএনজি আমার অটো ফুয়েলে ব্যবহার করা হয়, 1, 2, কোন স্টেটমেন্ট কারেক্ট, কোন স্টেটমেন্ট রং, অর্থাৎ একটু ইলাবোরেট করে দিল, সো দ্যাট তুমি খুব সায়েন্সটা ভালো বোঝো এবং তুমি সায়েন্সটাকে তুমি ওটা ক্যাপচার করতে পারছো খুব কম সময়ের মধ্যে, ঠিক আছে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মহারাজদের প্রণাম। খুব ভালো লাগবে যদি কোনোরকমভাবে আমরা হেল্প করতে পারি ভাইদের, এবং আগামী দিনে খুব একটা ভালো ফিউচার, এবং যারা WBCতে আসবে তাদের জন্য আমাদের শুভকামনা। ধন্যবাদ। এবার অমর থেকে অনুরোধ করবো এ বিষয়ে কিছু বলার জন্য, তারপর একটা ইন্টারেক্টিভ সেশন 10-15 মিনিটে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা অ্যাড্রেস করবো, ঠিক আছে? অমর, প্লিজ। থ্যাংক ইউ সৌম্য স্যার, কমলেশ স্যারকেও, সৌম্য স্যারকে অনেক ধন্যবাদ। তো স্যার, আমি হঠাৎ করে শুনতে পারলাম যে এরকম একটা প্রোগ্রাম হতে চলেছে, তো স্যারের তত্ত্বাবধানে এবং সঙ্গে প্রিন্সিপাল সাহেব যিনি রয়েছেন, মহারাজ সাহেব, তাদেরকেও ধন্যবাদ। এরকম একটা মঞ্চে একটা কিছু গঠনমূলক ডিসকাশনে আমাকে অংশগ্রহণ করতে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলছি যে WBCS এক্সিকিউটিভ, আমি সংক্ষেপে আমার একটু পরিচয় দিয়ে দিচ্ছি। আমি অমর্ত্য দেবনাথ, WBCS এক্সিকিউটিভ। আমি পেশায় একজন WBCS অফিসার। আমি 2013-এ WBCS পরীক্ষা দিয়েছি, তারপর
প্রফেশনাল হিসেবে জয়েন করি, তারপর একটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক, সে বেসিসে আমার কর্মজীবনের সঠিক পথটা চলা শুরু হয়। পরবর্তীতে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদে আসীন হয়ে আরামবাগ মহকুমায় কর্মরত আছি এখনও অবধি। সেখানে আমার প্রায় 3 বছর হয়ে গেছে। তারই মধ্যে আমি গোঘাট বিধানসভাতে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সামলেছি 2021-এর বিধানসভা নির্বাচনে। এর আগে 2018-তে পঞ্চায়েত ইলেকশনও, সেখানে পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসেবে তখন আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক সেই সময়কার দায়িত্ব পালন করেছিলাম। তো স্যারকে ধন্যবাদ, সৌম্য স্যারকে, যে স্যার আপনি আমাকে একটা এরকম প্ল্যাটফর্মে আসার সুযোগ দিয়েছেন। মহারাজদেরকেও ধন্যবাদ, তারাও আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। প্রথমে একটা বিষয় বলি, WBCS এর মূল যে ভিত, তার সাবজেক্ট ম্যাটার কি, তার প্রত্যেকটা যে মডিউল রয়েছে, প্রিলিমস, মেন্স, পার্সোনালিটি টেস্ট, স্যারেরা একটু আগে ডিসকাশন সেটাতে অংশগ্রহণ করেছেন। আমি একটু অন্যভাবে একটু বিষয়ের গভীরে ঢুকতে চাইছি। বিশেষ করে মেন্স পরীক্ষায় যে রয়েছে বাংলা এবং ইংরেজি, আমি ধরে নিচ্ছি অনেকেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা হবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো কম্পালসারি ইংলিশ রয়েছে। সেই বেসিসে আমি একটু বলছি কি কি টপিক থাকে। বাংলাতেও যে টপিক থাকে, ইংরেজিতে টপিক মানে পুরোপুরি হুবহু তো কমন হবে না, ম্যাটারগুলো ঠিক থাকে। যেমন বাংলাতে কি রয়েছে, প্রেসি রাইটিং, যেটা বাংলায় আমরা বলি সারসংক্ষেপ। মাধ্যমিকে আমরা করে থাকি ভাব সম্প্রসারণ এবং সারসংক্ষেপ, তাহলে সেই সারসংক্ষেপ কিন্তু এখানেও চলে আসলো, আর এখানেই মাধ্যমিকের সাথে যোগসূত্র আবারও স্থাপিত হলো। তাই বারবার বলা হচ্ছে কি, একটু মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেলের যে আমরা বইগুলো পড়াশোনা করেছি, পুরোনো দিনের পড়া একটু ঝালিয়ে নেওয়া। সেই সারসংক্ষেপটা কি, আমার উত্তর থাকবে কি, প্রশ্নটা থাকলেও 300 ওয়ার্ডের নিয়ম কি, আমার সমস্ত 1/3 চলে আসতে হবে। যা ওয়ার্ড রয়েছে 300, তার 1/3 করলে আমি সারসংক্ষেপটা সুন্দরভাবে সঠিকভাবে আমি লিখে আসতে পারবো। বিষয়ের মধ্যে আর কি রয়েছে, রিপোর্ট রাইটিং, বাংলায় যাকে বলে প্রতিবেদন। সাপোজ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড হয়েছে, সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভয়াবহতা, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সর্বস্ত স্তরে কিংবা একটা বিল্ডিংয়ে, সেটা আমি কিভাবে রিপোর্ট স্থাপন করব? আমরা এভাবে স্থাপন করব। আগে আমরা রিপোর্ট কিভাবে লিখতাম, যে একটা রিপোর্ট লিখতে গেলে ফার্স্ট লাইনটা আমরা জেনারেলি পাস্ট টেন্সে লিখতাম, এখন কিন্তু পাস্টেও লেখে, প্রেজেন্টেও লেখে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও লেখে। তো রিপোর্টটা যেহেতু আমরা পরে করছি, জেনারেলি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে আমরা লিখে থাকি প্রথম লাইনটা। সেখানে আমরা বললাম যে একটা এরকম ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় এত লোক মারা গেছে, দুর্ঘটনায় এত লোক হতাহতের কারণ এবং তার প্রকৃত কারণ কখনো আমরা ওই মুহূর্তেই কিন্তু স্যাংশনড ভাবে বা ডিরাইভ করতে পারছি না। একজন অফিসারের ভিউ কি হবে, যে কারণটার বিষয়ে তদন্ত চলছে, এরকম ভাবে আমরা লিখতে পারি। কেন তদন্ত চলছে বলবো? তদন্ত চলছে এই জন্যই বলবো, সঠিক কারণ জানতে গেলে সঠিক তদন্তের দরকার, আর সেই জন্যই সঠিক ছেলেটিকে সঠিক চেয়ারে বসানো, যার জন্যই পাবলিক সার্ভিস কমিশনের এই উদ্যোগ। সেখান থেকে কিন্তু WBCS এক্সামটা এই বিভিন্ন স্তরের মাধ্যমে নেওয়া হয়, যাকে বলে ছেঁকে নেওয়া। স্যারেরা একটু আগে যেটা বলেছেন। আচ্ছা, তো এইভাবে আমরা রিপোর্ট রাইটিং এ আসতে পারি। তার পাশাপাশি আরেকটা থাকে কি, সম্পাদকের কাছে প্রতিবেদন লেখা। সম্পাদকের কাছে লেখা, যেটাকে আমরা চিঠি লেখা বলি, সেই চিঠি লেখার ধরন কিভাবে হবে, বাংলায় একভাবে হবে, ইংরেজিতে আরেকভাবে হবে। দুটোর মধ্যে সিমিলারিটি প্যাটার্ন ঠিকই আছে, কিন্তু ওই যে বললাম লেখার সময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা যদি এই 3টে জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, অনেক সুনিপুণভাবে, সুদক্ষভাবে তার পরিবেশন করা যায়। লেখার মান কিভাবে হতে হয় আমি সেটাও বলছি। শুধুমাত্র সাহিত্যিক গুণাগুণ থাকতে হবে তা নয়, তার সঙ্গে দরকার একটা উপযুক্ত কনটেক্সট। কনটেক্সট যদি সলিড এবং ক্লিয়ার না হয়, যত সাহিত্যগুণই থাকুক না কেন, তাকে কিন্তু যথেষ্ট ভালো অফিসার বলা যাবে না। আবার কনটেক্সট দুর্দান্ত আছে, কিন্তু তার সাহিত্যিক গুণাবলী নেই, একেবারেই নেই, তার ভাষার মেলবন্ধন সে করতে পারেনি, তাহলে বুঝতে হবে তার উপস্থাপনে কোথাও হয়তো একটু খামতি রয়েছে, তাকে একটু এগিয়ে যেতে হবে। তার জন্যই দরকার কি, সঠিক গাইড, সঠিক পরিবেশ। সঠিক পরিবেশে সঠিক গাইড যদি পাওয়া যায়, WBCS কিন্তু অধরা কখনোই বলা যাবে না। তো বাংলা, ইংরেজিতে আমরা এই বিষয়গুলো কখন করতে পারবো? স্যার একটু আগে যেটা বললেন, সৌম্য স্যার একটু আগে বললেন যে রেগুলার নিউজ পেপারটাকে পড়া। মাতৃভাষা যদি বাংলা হয়, বাংলায় একটি সংবাদপত্র পড়া, এবং আরেকটি পড়া হচ্ছে ইংরেজিতে।
ইংরেজিতে টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এই জাতীয় সংবাদপত্র রয়েছে। খুব বেশি বাল্কি নিউজ পেপার পড়ার একদম দরকার নেই। আর বাংলায় আনন্দবাজার পত্রিকা রয়েছে, সেখানে সঠিক তথ্যগুলি পাওয়া যায়। যেমন একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আস্তে আস্তেই কথা হচ্ছিল যে সেলফ হেল্প গ্রুপ এবং কুটির শিল্প। আজকে কুটির শিল্প নিয়ে আমি দেখলাম যে এক জায়গায় কোথায় যে আবির তৈরি হয়, যে দোলের সময় যেগুলো আমরা ব্যবহার করি, সেই আবির কোনো একটা ব্লকে, পুরুলিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা ব্লকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বনিযুক্তিভাবে আবির তৈরি করা হচ্ছে লোকালি। অর্থাৎ কেন আমি লোকালি কথাটা বললাম, আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। একজন অফিসার যাচ্ছেন, অফিসারের মূল কি কাজ সেখানে কাজ অবশ্যই সরকারের গাইডলাইন মেনে উনি কাজ করবেন, এবং সরকার যখন দেখে যে কিভাবে আমাদের লোকদেরকে কর্মসংস্থান দেওয়া যায়, অবশ্যই আইনের মধ্যে থেকে সেটা ইমপ্লিমেন্ট করা কিন্তু সেই সরকারি যে অফিসার রয়েছেন তার একটা দায়িত্ব পড়ে। সেই দায়িত্বটাকে তাকে মেলবন্ধন করবার জন্য তাকে আইনের পাঠ নিতে হয়, আইনের পাশাপাশি তাকে প্রশাসনের পাঠ নিতে হয়, আর প্রশাসনের পাশাপাশি তাকে এই যে স্তরগুলো তাকে পেরিয়ে আসতে হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, বিশেষ করে এটাকে পলিটিক্যাল সায়েন্সটা বলে আমরা ইন্ডিয়ান পলিটি বলে থাকি, সেই স্তরগুলো তাকে পেরোতে হয়। তো বাংলা ইংরেজির ব্যাপারটা আমি সংক্ষেপে একটু বললাম। এবার আমি একটু হিস্ট্রি, জিওগ্রাফিতে চলে যাবো। আমরা ইতিহাসে কি পড়েছি? আমরা 9-10 বইগুলো যদি পড়ি, প্রাচীন ইতিহাস, অবশ্যই ভারতের ইতিহাস, এখানে কিন্তু ভারতের ইতিহাসটা নিয়েই রয়েছে। বিশ্বের ইতিহাস কিন্তু WBCS পরীক্ষার পাঠ্য বিষয়ের মধ্যে পড়ে না। যেখানে ভারতের ইতিহাসটা রয়েছে সেখানে কি রয়েছে? ভারতের ইতিহাস বলতে গেলে অবশ্যই সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো কিন্তু পড়তেই হবে, যেটা হয়তো বর্তমান ভারতে পড়ছে না, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু সেটা মানে সেটা তো অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ছিল। ভারতের ইতিহাসটা বলতে গেলে অবিভক্ত ভারতকে নিয়ে ভাবতে হবে। সেখানে প্রাচীন যুগের ইতিহাস রয়েছে, মধ্যযুগীয় ইতিহাস রয়েছে, তারপর রয়েছে কি ভারতের স্বাধীনতা আন্দোলন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেখান থেকে আমরা মূলত 1857 যে দ্বিতীয় সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ থেকে আমরা 1857 সাল থেকে স্বাধীনতা আন্দোলনের নতুন অধ্যায়কে আমরা বর্ণনা করে থাকি। আর সেই অধ্যায়টা আমরা কোথায় জানতে পারবো? আমরা পুরনো যে ইতিহাস বইগুলো রয়েছে, আমরা 9-10 অবধি সবাই পড়েছি, সেগুলোকে একটু পড়তে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা অনেক সময় ভাবি যে ইতিহাস মানে কি বড় উত্তর লেখা, তা নয়। এখানে ইতিহাস মানে কিন্তু বিষয়ের গভীরে ঢোকা। কিভাবে গভীরে ঢুকবো? বইটাকে বারবার করে পড়বো, পড়ে একটু জেনে নেব, সঠিক গাইডের কাছে সঠিক তত্ত্বাবধানে আমরা জিনিসটাকে একটু ভালো করে জানবো, ভালো করে বুঝবো। এটা হচ্ছে এখানে ইতিহাস পড়া, ভূগোল পড়া। এর অর্থ কিন্তু এরকম না যে আমি কটা নোট আছে নোট মুখস্থ করে নিলাম, একদম না। জিনিসটাকে হৃদয় দিয়ে ভাবতে হবে, জিনিসটাকে বুঝতে হবে, তাহলে WBCS এ আসা অনেকটাই সহজসাধ্য হবে। আর কি পড়তে হবে? জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে কি রয়েছে? এখানে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই, এখানে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা আছে স্পেশাল এমফাসিস অন ওয়েস্ট বেঙ্গল। কারণ তুমি পশ্চিমবঙ্গের চাকরিতে আসতে চলেছো, তোমাকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানতেই হবে, তোমাকে তোমার পাড়া সম্বন্ধে, তোমার ঘর সম্বন্ধে, তোমার রাজ্য সম্বন্ধে, তোমার দেশ সম্বন্ধে জানতে হবে, তবেই তুমি সঠিক অফিসার হতে পারবে। আর শুধু সঠিক অফিসার হওয়া নয়, একজন কমপ্লিট হিউম্যান বিং হতে গেলেও কিন্তু এগুলো জানা দরকার। পশ্চিমবঙ্গের ভূগোলে হয়তো এরকম আসবে যে নদী, যে সাপোজ এরকম বললো যে আমি যেমন আরামবাগে কর্মরত, সেখানে প্রশ্ন এরকম হতে পারে যে আরামবাগ কোন নদীর তীরে, কোচবিহার কোন নদীর তীরে, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো বারবার আসে। আমরা কি করে জানবো? 9-10 বইগুলো পড়লে সেখানে তথ্যগুলো সঠিকভাবে দেওয়া আছে। 6, 7, 8, 9, 10 আমরা যে বইগুলোই পড়ি না কেন, এই বইগুলোর মধ্যে কিন্তু এই তথ্যগুলো আমরা সঠিকভাবে পেয়ে যাব। তারপর আমরা একজন যদি আমরা যে কোনো পরিবেশে, যে কোনো গাইডের আন্ডারে, যে কোনো সঠিক গাইড, আমি বারবার বলছি, যে কোনো সঠিক পরিবেশ, সেই জায়গায় যদি আমরা বিষয়গুলো আলোচনা করি। এখানে যেমন দেখলাম যে অনেকেই নোট ডাউন করছেন, এটা একটা ভালো লাগলো যে সবাই নোট ডাউন করে জিনিসটা জেনে নিচ্ছে। বাকিরাও নোট ডাউন করো আমি বলবো, কারণ এই তথ্যগুলো নোট করে নিলে পরে তোমরা পরবর্তীতে যখন পড়তে বসবে সেই তথ্যগুলো মিলিয়ে দেখতে পারবে যে কতটা ঠিক আর কতটা অপ্রাসঙ্গিক, কতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকটাকে ভালোভাবে নিয়ে নেবে, অপ্রাসঙ্গিকটাকে ছেঁকে ফেলে দেবে। যেরকম ছেঁকে ফেলে WBCS অফিসারকে তৈরি করা হয়, 3টে স্তরে ছেঁকে নেওয়া হয়। তো এই হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে আমি যেটা মনে করি, যখনই আমরা পড়বো, পড়ার সাথে সাথে একটা করে কাগজ বা কলম বা খাতা রাখবো। আমি আজকে নদ নদীগুলো পড়লাম, সেই কোন শহর কোন নদীর থেকে একটা ম্যাপ ধরে আমি পড়লাম। তো ম্যাপটাই আমি দেখবো যে নদীটা কোন কোন জেলার মধ্যে দিয়ে আসছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে দেশের মধ্যে দেখলাম যে নদীটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে আসছে। আচ্ছা, এইভাবে যদি দেখি, দুটো নদী নিয়ে বা একটা নদী নিয়ে দুটো রাজ্যের মধ্যে কোনো কি সমস্যা চলছে কিনা?
এই জাতীয় বস্তুগুলো কিন্তু আমরা নিউজ পেপার অবশ্যই পড়বো, সেটা পড়লে আমরা আরো ভালো করে জানতে পারবো। আর পশ্চিমবঙ্গের জিওগ্রাফি জানতে গেলে পশ্চিমবঙ্গকে একটু ভালো করে ম্যাপটাকে জানতে হয়। পশ্চিমবঙ্গ রাজ্যটা এমনই বহুদা বিভক্ত এবং তার পাশাপাশি এতটাই বৈচিত্র্যে ভরা, কারণ এই রাজ্যের মধ্যে বহু পসিবিলিটি রয়েছে, রাজ্যের মধ্যে বহু প্রোডাক্টিভিটি রয়েছে। এইগুলোকে জাগিয়ে তোলা, এগুলোকে জাগিয়ে তোলা কিভাবে যায় সেটা আমায় জানতে হবে। সেটা জানার মূল কাজ হচ্ছে যে বইগুলো রয়েছে বইগুলো ভালো করে একটু পড়া আর একটু চোখ কান খোলা রাখা। আর আমি সবাইকে একটু বলবো যে নিউজ পেপার রিডিংটা একটু হ্যাবিট করতে, সকাল বিকেল বা দিনের অন্তত একটা সময়, যে কোনো একটা সময় যদি আমরা নিউজ পেপারটা পড়ি তাহলে কিন্তু আমি যে রিট্রান্সলেশন, যে টপিকটা বাংলা এবং ইংরেজিতে রয়েছে, রিট্রান্সলেশন রয়েছে এবং তার পাশাপাশি বাংলা ইংরেজিতে এরকম রয়েছে যে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে। আমরা 9-10-এ করেছি, একটা প্যাসেজ তুলে দিচ্ছে, সেই প্যাসেজের থেকে 5টা বা 6টা প্রশ্ন দিচ্ছে, নির্দিষ্ট নম্বর নির্ধারিত হয়েছে, সেই নির্ধারিত নম্বরের মধ্যে নির্ধারিত শব্দ সংখ্যার মধ্যে লিখতে হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার 40 নম্বরের জন্য 200 ওয়ার্ড বললো, তাহলে কি 300 ওয়ার্ড লিখলে ভুল হয়ে যাবে? আমার 200 ওয়ার্ড আছে, আমি 210-15-এর মধ্যে লিখলাম। কেন শব্দ সংখ্যাটা সীমাবদ্ধ করে দিচ্ছে? কারণ এটা জানাতে হবে যে থামতে হবে কোথায়, সেই জন্যই এই শব্দ সংখ্যাটা একটা লিমিটেশনের মধ্যে বেঁধে দিচ্ছে। তো এটা যদি আমরা প্র্যাকটিস করি, রিট্রান্সলেশন আমি যেটা বললাম বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, মানে আমি বাংলাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরে বলছি আর কি, সেক্ষেত্রে এটা রোজ একবার করেও যদি বা দুবার করে যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। তো যাই হোক, আমি আশা রাখবো তোমরা ভবিষ্যতে এগিয়ে আসবে। WBCS এই সার্ভিসটার প্রতি মমত্ববোধ যাদের রয়েছে তাদের উদ্যোগে আজকে এই আয়োজন হচ্ছে। সৌম্য স্যারকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি একটা এরকম মঞ্চে আমায় সুযোগ করে দিলেন কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। খুবই ভালো লাগলো তোমাদেরকে পেয়ে, তোমাদের কিছু বলতে পারলাম। যদি উপকারে লাগে অত্যন্ত ভালো লাগবে। Just a second, we can just have a seat. So as you know, our Bangla খুব ভালো, so I will give my vote of thanks in English only. Sri Ramakrishna says in one parable, one small parable, he says, just like a person needs one pin, one nail pin is enough to commit suicide. In the same way, he needs a sword, a shield, a knife, or sometimes a gun also to kill someone else. In the same way, we see the three main personalities, Shomo sir, Dr. Kamlesh sir and Amartya sir. We see the way they expounded their knowledge on the stage. It shows how much they have learned in their own fields. Only three main formulas which I just want to share with you, which I myself understood. You might have understood more than me, of course. But only three main formulas which our revered professors and sirs has told us. First is like, go back to the basics. What are the basics? Study the books which you have left in class 10th and 12th, and always go through the question banks. Second is, whatever you do, make notes of it. Always study the newspaper. দেখো কি আশেপাশে কি চলছে, শুধু নিজেরই না, just be connected with the world. And third, which of course I liked of the way Dr. Kamlesh sir expounded, thirst for knowledge. The analogy Kamlesh sir gave, which when he goes to a gas station, it's really beautiful. Just keep an open heart, keep an open mind, and you can do anything and everything. With these words, I would like to thank our revered personalities and my dear brothers for being a Sydney here. So one small group session, one group photo. क्या बोलते हो? Then please come this side.
In 3, 2, no, that's it. 3, 2, one more. In 3, 2.